আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আরও একটা নতুন ক্লাস নিয়ে। গত ক্লাসে আমরা এসি ফান্ডামেন্টাল সম্পর্কে আলোচনা করছি, 3-4টা ম্যাথ দেখছি। আজকে আমরা এসি সিরিজ সার্কিট সম্পর্কে পড়াশোনা করব। এসি সিরিজ সার্কিট পড়তে গিয়ে আমাদের যেগুলো কাজে লাগবে সেটা হচ্ছে যে এসি সার্কিটের সুবিধা অসুবিধা এগুলো করতে হবে। আর এসি সার্কিটে যে প্যারামিটার আছে এই প্যারামিটারগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো শুরু করি আমরা ক্লাস এসি সিরিজ সার্কিট। এসি সিরিজ সার্কিট হচ্ছে এসি সোর্স সম্বলিত যে সমস্ত সার্কিট পরিচালিত হয় এই সার্কিটগুলোকে বলা হয় এসি সার্কিট। আর এই এসি সার্কিটে যে প্যারামিটারগুলো আছে এই প্যারামিটারগুলো যখন সিরিজে সংযোগ করা থাকবে তখন সেটাকে বলবে হচ্ছে এসি সিরিজ সার্কিট। আর ওইটা যদি প্যারালেলে যদি সংযোগ করা থাকে তাহলে সেক্ষেত্রে বলবে এসি প্যারালেল সার্কিট। তাহলে এসি সার্কিটের সুবিধা কি? আমরা তো জানি যে সোর্স হচ্ছে দুই প্রকার, এসি সোর্স আর ডিসি সোর্স। সাপ্লাই দুই প্রকার, এসি সাপ্লাই আর ডিসি সাপ্লাই। এই ডিসি সাপ্লাইয়ের তুলনায় এসি সাপ্লাইয়ের কিছু অ্যাডভান্টেজ মানে সুবিধা আছে এবং আবার অসুবিধাও আছে। এসি সার্কিটের সবথেকে বড় সুবিধা হচ্ছে যে এসি সার্কিটের মধ্যে বা এসি সোর্সের মধ্যে বা এসি সাপ্লাইয়ের মধ্যে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করতে পারি, যেটা ডিসির মধ্যে আমরা ব্যবহার করতে পারি না। এই ট্রান্সফর্মার ব্যবহার করার ফলে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা আমাদের সুবিধা মতো ভোল্টেজকে কম বেশি করতে পারি এবং দূর দূরান্তে ভোল্টেজ ট্রান্সমিট করতে পারি। এই ট্রান্সফর্মারের কাজ হচ্ছে যে ভোল্টেজকে বাড়ায় দেওয়া আবার ভোল্টেজকে সুবিধা মতো কমায় দেওয়া। এর জন্য আমরা ভোল্টেজকে কম বেশি করার জন্য আমরা ট্রান্সফর্মার ব্যবহার করে থাকি। তো ট্রান্সফর্মার যেহেতু এসি সার্কিটে ব্যবহার করা হয়, এসি সার্কিটে ব্যবহার করার ফলে আমরা আমাদের সুবিধা মতো ভোল্টেজ বেশিও পেতে পারি আবার ভোল্টেজ কমও পেতে পারি। এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা। আর অসুবিধা হচ্ছে যে এসির মধ্যে এসি সাপ্লাই দেওয়ার ফলে বিভিন্ন ধরনের লস সংঘটিত হয়, যেটা ডিসি সাপ্লাইয়ের মধ্যে লসগুলো হয় না। এর মধ্যে একটা হচ্ছে যে কপার লস। এই কপার লসটা হয় হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস, যেগুলো ফ্রিকোয়েন্সি জনিত লস, সেগুলো সবগুলোই হচ্ছে এসি সার্কিটের মধ্যে বা এসি সোর্সের মধ্যে বা এসি সাপ্লাইয়ের মধ্যে হয়ে থাকে। তো এই এসি সার্কিট করার আগে আমাদের যেটা জানতে হবে যে এসি সার্কিটের মধ্যে প্যারামিটার ব্যবহার করা হয়। 3 ধরনের প্যারামিটার ব্যবহার করা হয় এসি সার্কিটে। 3 ধরনের প্যারামিটার ব্যবহার করা হয়। এসি সার্কিটে 3 ধরনের প্যারামিটার ব্যবহার করা হয়। এই প্যারামিটারগুলো কি কি? এই প্যারামিটারগুলো 1 নম্বর হচ্ছে রেজিস্টর, 2 নম্বর হচ্ছে ইন্ডাক্টর, 3 নম্বর হচ্ছে ক্যাপাসিটর। এখন তোমরা বলতে পারো এই কথা যে তাহলে স্যার রেজিস্ট্যান্সটা কি, ইন্ডাকট্যান্স কি, ক্যাপাসিট্যান্স কি? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এগুলো কি প্যারামিটার না? এখন এই কথা যদি বলো যে এগুলো প্যারামিটার কি না, তাহলে এইটার অ্যান্সার হবে যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স এগুলো প্যারামিটার না। প্যারামিটার মূলত হচ্ছে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। যে ডিভাইসটা আছে রেজিস্টর দেখতে যেরকম বিভিন্ন ধরনের কালার কোড সম্মিলিত রেজিস্টর, এই ডিভাইসটাকে বলা হচ্ছে রেজিস্টর। এই ডিভাইসটা হচ্ছে রেজিস্টর। আর এই রেজিস্টরটা যে ধর্ম বা নীতির উপর কাজ করে সেই ধর্ম বা নীতিটাকে বলা হয় রেজিস্ট্যান্স।
সেই ধর্ম বা নীতিটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এর জন্য রেজিস্টর হচ্ছে প্যারামিটার, কিন্তু রেজিস্ট্যান্স হচ্ছে এর মধ্যে দিয়ে যে কারেন্ট চলাচলের পথে যে বাধার সৃষ্টি করে সেটা নাম হচ্ছে রেজিস্ট্যান্স। এই ধর্মটার নাম হচ্ছে রেজিস্ট্যান্স। কিন্তু এই রেজিস্ট্যান্সকেও আমরা প্যারামিটার হিসেবে ব্যবহার করে থাকি। প্যারামিটার জায়গায় যখন আমাদের প্যারামিটার কয় প্রকার, তখন আমরা বলে থাকি রেজিস্ট্যান্স, এই কথাটা আমরা ব্যবহার করে থাকি। বা সার্কিট ম্যাথ করার ক্ষেত্রে আমরা বলি যে রেজিস্ট্যান্স এত ওহম, রেজিস্ট্যান্স এত ওহম, রেজিস্ট্যান্স এত ওহম, এই কথাগুলো বলে থাকি। মূলত সেটা রেজিস্টর হবে, রেজিস্ট্যান্স হচ্ছে সেই ধর্মটার নাম। কিন্তু যেহেতু আমরা ইউজ টু হয়ে গেছি, এর জন্য এইটাও ঠিক আছে যে এইটাও একটা প্যারামিটার রেজিস্ট্যান্স। একই রকমভাবে ইন্ডাক্টর যে ধর্ম বা নীতির উপর কাজ করে, সেই ধর্ম বা নীতিটাকে বলা হচ্ছে ইন্ডাকট্যান্স। ওকে, ক্যাপাসিটর একই ধরনের, ক্যাপাসিটর যে ধর্ম বা নীতিটা আছে সেই ধর্ম বা নীতিটাকে বলে ক্যাপাসিটেন্স। তাহলে এই তিন ধরনের প্যারামিটার মূলত আমরা ব্যবহার করে থাকি। এরপরে আরো এক ধরনের প্যারামিটার সম্পর্কে বইগুলোর মধ্যে আলোচনা করে থাকে, সেটা হচ্ছে যে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স এটাকেও প্যারামিটার বলে। মূলত এটা প্যারামিটার হবে না। কেন হবে না? প্যারামিটার মানেই হচ্ছে তোমার একটা ডিভাইস, ছোট্ট একটা ইকুইপমেন্ট, একটা উপাদান, সেটিকে বলে প্যারামিটার। এই কন্ডাক্টেন্স জনিত কোনো প্যারামিটার নাই। এই কন্ডাক্টেন্স হচ্ছে রেজিস্ট্যান্সের ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স যে আছে, এই ক্যাপাসিটেন্স ইন্ডাকটেন্সকে উল্টায় ব্যবহার করলে সেটা তখন কন্ডাক্টেন্স এবং সাসসেপ্টেন্সে রূপান্তর হয়ে যায়। কন্ডাক্টেন্স এবং সাসসেপ্টেন্সে রূপান্তর হয়ে যায়। এই জন্য কন্ডাক্টেন্স এবং সাসসেপ্টেন্স এই দুটো কখনোই প্যারামিটার হতে পারে না। প্যারামিটার হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, একটা হচ্ছে ইন্ডাকটেন্স, একটা হচ্ছে ক্যাপাসিটেন্স। এই তিনটা প্যারামিটারের মধ্যে ডিসি সার্কিটের মধ্যে শুধুমাত্র রেজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। ডিসি সার্কিটের মধ্যে শুধুমাত্র রেজিস্টর ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এসি সার্কিটের মধ্যে এই তিনটাই ব্যবহার করা হয়ে থাকে। এসি সার্কিটের মধ্যে আমি শুধু রেজিস্টর ব্যবহার করতে পারি, শুধু ইন্ডাক্টর ব্যবহার করতে পারি, বা শুধু ক্যাপাসিটর ব্যবহার করতে পারি, আবার রেজিস্টর ইন্ডাক্টর ব্যবহার করতে পারি, আবার ইন্ডাক্টর ক্যাপাসিটর ব্যবহার করতে পারি, আবার রেজিস্টর ক্যাপাসিটর ব্যবহার করতে পারি, আবার রেজিস্টর ক্যাপাসিটর এটা ব্যবহার করতে পারি। তো এইগুলো আমরা আমাদের এসি সার্কিটের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। তবে এসি সার্কিটের মধ্যে যদি বলা যায় কয় ধরনের প্যারামিটার ব্যবহার করা হয়, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 3 ধরনের প্যারামিটার ব্যবহার করা হয়। এখন এই 3 ধরনের প্যারামিটারের বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য অনুযায়ী আমরা দেখব যে আসলে পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট কাকে বলে, এবং পিওর রেজিস্টিভ সার্কিটের মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক কেমন হবে, এটার ওয়েভ ডায়াগ্রাম কেমন হবে, এটা ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে, পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ওয়েভ ডায়াগ্রাম কেমন হবে, ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে আর ওয়েভ ডায়াগ্রাম কেমন হবে। আবার আরএলসি মানে রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটরের সমন্বয় ভেক্টর ডায়াগ্রাম কেমন হবে এবং ওয়েভ ডায়াগ্রাম কেমন হবে, এইগুলো আমরা আস্তে আস্তে এখন দেখব, এক এক করে আমরা দেখব। তো চলো যাই আমরা আমাদের সেই আলোচনার মধ্যে। রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এগুলো পিওর অবস্থায় কখন পিওর হবে, এবং সেই অবস্থায় ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক কেমন হবে। পিওর রেজিস্টিভ সার্কিট একটা সোর্স বিশিষ্ট বা একাধিক সোর্স বিশিষ্ট সার্কিটের মধ্যে শুধুমাত্র রেজিস্টর ব্যবহার করা হইলে সেই সার্কিটটাকে বলা হয় পিওর রেজিস্টিভ সার্কিট। কিরকম? এই একটা রেজিস্টর দিলাম, এখানে এটা একটা সাপ্লাই দিলাম, এই দিলাম এসি সাপ্লাই ভি, এর মধ্যে যে কারেন্ট হচ্ছে সেটা হচ্ছে আই, আর যেটা রেজিস্টার হচ্ছে আর, এই রেজিস্টারে আর আর ভোল্টেজ হচ্ছে ভি আর। তাহলে এটা যেহেতু শুধুমাত্র রেজিস্টার নিয়ে গঠিত, এর জন্য এটাকে বলা হয় পিওর রেজিস্টিভ সার্কিট। পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিটের মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক হয়ে থাকে, তারা একই ইন ফেজে মানে একই লাইনে থাকে।
কেন একই লাইনে থাকে? পিওর রেজিস্টিভ সার্কিটের মধ্যে এই রেজিস্টরের বৈশিষ্ট্যের কারণে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো ধরনের অ্যাঙ্গেল তৈরি করতে পারে না। অ্যাঙ্গেল হয় জিরো, কোনো ধরনের অ্যাঙ্গেল তৈরি করতে পারে না। এর জন্য এর মধ্যে পাওয়ার অপচয় শূন্য হয় এবং কারেন্ট আর ভোল্টেজ একই ইন ফেজে থাকে। সেটা কীরকম? এটা হচ্ছে আমাদের এই সার্কিটের ভোল্টেজ ভি এবং এর মধ্যে প্রবাহিত কারেন্ট আই। এটা হচ্ছে আমাদের পিওর রেজিস্টিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম। পিওর রেজিস্টিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম, কারেন্ট এবং ভোল্টেজ একই ইন ফেজে আছে। কারেন্ট ভোল্টেজ একই লাইনে একই ইন ফেজে আছে। দেখো এর মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো। মধ্যবর্তী অ্যাঙ্গেল বলতে কি বুঝেছে? এই যে কারেন্টটা যে আছে, কারেন্ট এই যে প্যারামিটারগুলো আছে, প্যারামিটারের বৈশিষ্ট্যের কারণে কারেন্ট কখনো ভোল্টেজ থেকে উপরে চলে যায়, আবার কখনো ভোল্টেজ থেকে নিচে চলে আসে, আবার কখনো ভোল্টেজ এবং কারেন্ট একই লাইনে থাকে। তাহলে এই যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দেখো একটু অ্যাঙ্গেল তৈরি হলো, এখানেও কিন্তু আবার একটু অ্যাঙ্গেল তৈরি হলো। এই অ্যাঙ্গেলটার কথাই বলতেছি যে পিওর রেজিস্টিভ সার্কিটের মধ্যে এই ধরনের অ্যাঙ্গেল তৈরি হয় না, এই ধরনের অ্যাঙ্গেল তৈরি হয় না। এই জন্য পিওর রেজিস্টিভ সার্কিট ভোল্টেজ এবং কারেন্ট একই ইনফিনিটি থাকে। এটা এমসিকিউ, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বিপিএসসি পরীক্ষার সামনে আছে, এরপরে বিভিন্ন ধরনের যে পরীক্ষাগুলো, বিশেষ করে সামনে আবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পরীক্ষা আছে, সেখানে এই ধরনের এমসিকিউগুলো তারা দিতে পছন্দ করবে। আচ্ছা, এখন এটি তো হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম। এখন ওয়েভ ডায়াগ্রাম কেমন হবে? ওয়েভ ডায়াগ্রাম বা টাইমিং ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম অথবা টাইমিং ডায়াগ্রাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সার্কিটের সাপ্লাই ভোল্টেজ ভি। এই সার্কিটের ভোল্টেজ হচ্ছে ভি। এখন এর মধ্যে কি আছে? এর মধ্যে কারেন্ট আছে। দেখো এখানে কিন্তু আমাদের জিরো অ্যাঙ্গেল, 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে 180 মানে কিন্তু 0 ডিগ্রি। সাইন 180 মান কত? 0 ডিগ্রি। এর জন্য এখানেও 0 ডিগ্রি, তাহলে এইখানেও 0 ডিগ্রি হবে। এর মধ্যবর্তী কিন্তু কোনো অ্যাঙ্গেল নাই। একটু আগে বললাম যে কারেন্ট ভোল্টেজ একই ইনফিনিটি থাকে, এর মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল থাকবে না। যেহেতু এটা আমাদের ভোল্টেজ রেফারেন্স হিসেবে, আমরা ভোল্টেজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছি, এই ভোল্টেজটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি। এখন এই কারেন্টের ওয়েভটা আমরা অঙ্কন করব। এই রেজিস্টরের কারণে কারেন্টের ওয়েভটা কেমন হবে? যেহেতু একই ইনফেজের, এর জন্য কারেন্ট ভোল্টেজ থেকে কারেন্ট একটু কম হবে, কম গিয়ে এরকমভাবে। এটা তো আমাদের ভোল্টেজ আই, এটা তো আমাদের কারেন্ট আই। আচ্ছা, এখন কারেন্টের অ্যাঙ্গেলটা ছোট কেন হলো? সরি, কারেন্টের ওয়েভটা, এই যে ওয়েভ ডায়াগ্রামটা, যে কারেন্টের যে ওয়েভটা আছে, এই ওয়েভ এটা ছোট কেন হলো আর ভোল্টেজ এটা বড় কেন হলো? এটার কারণ হচ্ছে, দেখো আমাদের বাসাবাড়ির সাপ্লাই কিন্তু 230 থেকে 240 ভোল্টেজ বাসাবাড়ির সাপ্লাই হয়ে থাকে। 230 থেকে 240 ভোল্টেজ অথবা 220 থেকে 250 ভোল্টেজ। স্ট্যান্ডার্ড হচ্ছে 220 থেকে 250 ভোল্টেজ, কিন্তু 230 ভোল্টেজ আমরা ফিক্সড হিসেবে ধরে নেই। আচ্ছা, কিন্তু এটা ভেরি করার কারণে 220 থেকে 250 পর্যন্ত এটা থাকে। এখন এই 220 থেকে 250 ভোল্টেজ পর্যন্ত থাকার ফলে বাসা বাড়ির মধ্যে যে সমস্ত সুইচ ব্যবহার করা হয়, এই সুইচের একটা রেটিং আছে। এই রেটিংয়ের মধ্যে লেখা থাকে যে ভোল্টেজ, রেটিংটা লেখা থাকে 250 ভোল্টেজ এবং কারেন্ট লেখা থাকে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কারেন্ট লেখা থাকে 5 অ্যাম্পিয়ার। বাসা বাড়ির মধ্যে যে ফিউজগুলো ব্যবহার করা হয়, এই ফিউজগুলোর রেটিং হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ারের ফিউজ। তার মানে হচ্ছে বাসা বাড়িতে যে সাপ্লাই দেওয়া হচ্ছে, ওই সাপ্লাইটার মধ্যে, ওই ভোল্টেজের মধ্যে, ওই লাইনের মধ্যে ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। যেহেতু ভোল্টেজের তুলনায় কারেন্ট একদমই কম, ভোল্টেজ 240 হলে কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এর জন্য ভোল্টেজের থেকে কারেন্টের ওয়েভটা কম থাকে। এইভাবে আমাকে ড্র করতে হবে। যদি ভোল্টেজ কারেন্ট যদি আমি একই সমান যদি দিয়ে দিই, তাহলে কিন্তু হবে না। আবার এইখানে কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল রাখা হয় নাই, এর জন্য এইখানেও 0, এইখানেও 0, এইখানেও 0, ভোল্টেজ এখানেও 0, ভোল্টেজ এখানেও 0, ভোল্টেজ এখানে 0, কারেন্ট এখানে 0, কারেন্ট এখানে 0, কারেন্ট এখানেও 0। এইগুলো হচ্ছে আমাদের পিওর রেজিস্টিভ সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের ওয়েভ ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রাম।
বুঝতে সমস্যা হলে নক দিবে। আচ্ছা, এখন আমরা দেখব তো পিওর ইন্ডাকটিভ সার্কিট। পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিটটা কেমন? এটা হচ্ছে আমাদের পিওর ইন্ডাকটিভ সিরিজ সার্কিট। এই সার্কিটটা পিওর হওয়ার কারণ হচ্ছে যে এর মধ্যে শুধুমাত্র একটা ইন্ডাক্টর ব্যবহার করা হয়েছে। এখন এই ইন্ডাক্টরের কথা একটু আসি। ইন্ডাক্টরের ধর্ম আছে, ইন্ডাক্টর মূলত যে কাজটা করে থাকে লাইনের কারেন্ট চলাচলে বাধার সৃষ্টি করে। লাইনের কারেন্ট চলাচলে বাধা সৃষ্টি করে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডাক্টরের কাজ। ইন্ডাক্টরের কাজ হচ্ছে লাইনে যখন কারেন্ট চলাচল করবে, লাইনে কারেন্ট চলাচলের ক্ষেত্রে সে বাধা প্রদান করবে, এটা হচ্ছে ইন্ডাক্টরের কাজ। আচ্ছা, এই ইন্ডাক্টর আমার হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে সেলফ, একটা হচ্ছে এই ইন্ডাক্টরের যে বৈশিষ্ট্য যেটা বা ধর্ম যেটা, সেটা হচ্ছে ইন্ডাকটেন্স। এই ইন্ডাকটেন্স হচ্ছে দুই প্রকার, একটা সেলফ ইন্ডাকটেন্স আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। সেলফ আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এই দুই প্রকার ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স। আচ্ছা, ইন্ডাকটেন্স কিভাবে আমরা তৈরি করে থাকি, ইন্ডাকটেন্স কিভাবে তৈরি করা হয়? আমরা যখন ডিপ্লোমাতে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার যখন পড়াশোনা করছি, তখন আমরা প্র্যাকটিক্যাল করছি। এরকম একটা লোহার দ্বন্দ্ব, এই লোহার দ্বন্দ্বের মধ্যে অনেকগুলো তামার তার পেঁচাইছি। তামার তার পেঁচানোর পর এখানে আমরা একটা সাপ্লাই দিয়েছিলাম, হয় এটা ব্যাটারি ছিল নাহলে এসি সাপ্লাই ছিল, যে কোনো একটা ছিল আর কি। তবে সাপ্লাই দেওয়ার পর যে ঘটনা ঘটছে, এই যে তামার লোহার দ্বন্দ্বটা যে আছে, এই লোহার দ্বন্দ্বের মধ্যে যখন আমরা কোনো অন্য কোনো লোহার দ্বন্দ্ব ধরছি, তখন দেখতে পাচ্ছি যে এখানে একটা চুম্বক তৈরি হয়েছে, একটা চুম্বক তৈরি হয়েছে। তার মানে হচ্ছে এই যে কয়েল যে পেঁচানো হয়েছে, পেঁচানোর পর যে কয়েলটা ক্রিয়েট হয়েছে, এই কয়েলটাই হচ্ছে ইন্ডাকটেন্সের কাজ করতেছে। তামার তারকে পেঁচায় ইন্ডাকটেন্স তৈরি করা হয়। আর ইন্ডাকটেন্সের কাজ হচ্ছে সেইখানে ফ্লাক্সের উৎপন্ন করে, ফ্লাক্স ক্রিয়েট করবে। এটা যখন আমাদের ডিসি সার্কিট, ডিসি জেনারেটর, ডিসি মোটর যখন যাব, তখন এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে। আচ্ছা, এখন আসি সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স কি? যখন এরকম কোনো একটা কয়েলের মধ্যে যখন সাপ্লাই দেব, সাপ্লাই দেওয়ার পরে এর মধ্যে যে ফ্লাক্স উৎপন্ন হবে, এই ফ্লাক্স উৎপন্ন যে একাই হচ্ছে, এই জন্য এটাকে বলে সেলফ ইন্ডাকটেন্স। আর মিউচুয়াল ইন্ডাকটেন্স কি? মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে এইরকমই আরও একটা কয়েল, দুইটাকে পাশাপাশি রাখা হয়েছে। পাশাপাশি রাখার পর এর মধ্যে সাপ্লাই দেওয়ার পরে এই দুটার মধ্যে যে একটা চুম্বক বা ম্যাগনেট যে তৈরি হলো, একটা ফ্লাক্স উৎপন্ন হলো, এই ফ্লাক্সটাকে বলতেছে মিউচুয়াল ফ্লাক্স। তাহলে আমরা ফ্লাক্সের উপর ডিপেন্ড করে দুই ধরনের ইন্ডাকটেন্স পেলাম, একটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। আর এই ইন্ডাক্টর বা ইন্ডাকটিভ সার্কিটের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে কারেন্ট চলাচলের পথে বাধার সৃষ্টি করে। এখন আমরা সিরিজ সার্কিট দেখলাম, পিওর ইন্ডাকটিভ সার্কিট দেখলাম। এখন এই ইন্ডাকটিভ সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্কটা কি, সেটা আমরা দেখব। কোনো কোশ্চেন থাকলে জানাইতে পারো, কমেন্ট বক্সে কোনো যদি কোশ্চেন থাকে তাহলে জানাইতে পারো।
আচ্ছা, এই কারেন্ট এবং ভোল্টেজের বৈশিষ্ট্য রেখা অঙ্কন করার আগে আমরা একটু বলে নিই, আমরা তো জানি পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 3 প্রকার। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর সেটা চলে গেল, এটা পরের কথা। ল্যাগিং তুমি যদি নেটে যদি সার্চ দাও অথবা ডিকশনারি যদি সার্চ দাও, ল্যাগিং কথাটা তুমি যদি লিখো তাহলে ল্যাগিং এর বাংলা অর্থ আসবে হচ্ছে পিছনে থাকা, পেছনে থাকা। ল্যাগিং এর বাংলা অর্থ হচ্ছে পেছনে থাকা, তার মানে পেছনে থাকবে সে। ল্যাগিং দ্বারাই বোঝা হচ্ছে পেছনে আছে। আর লিডিং যদি লিডিং কথাটা যদি তুমি যদি ডিকশনারিতে যদি সার্চ দাও তাহলে এইটার বাংলা অর্থ যেটা আসবে সেটা হচ্ছে এগিয়ে থাকা বা আগায় থাকা, এগিয়ে থাকা। আমরা তো জানি যে আমাদের বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট ম্যাচ চলতেছে। এই টেস্ট ম্যাচের মধ্যে আমরা দেখছি যে কী বলে বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে বলছে কত রানে লিড দিচ্ছে, বলছে 230 রানের লিড দিচ্ছে, 230 রানের লিড দিচ্ছে। আবার বলতেছে যে 150 রানের লিড দিচ্ছে, আবার 32 রানের লিড দিচ্ছে। লিড লিড LEAD, লিড মানে হচ্ছে লিডিং, LEADING, লিডিং থেকে হচ্ছে লিড। তার মানে হচ্ছে যে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ 32 রানে আগায় আছে, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ 150 রানে আগায় আছে, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ 230 রানে আগায় আছে। এই জন্য এইটাকে বলা হয় লিড বা লিডিং। লিডিং হচ্ছে সামনে আগায় থাকা। আচ্ছা, তাই যদি হয়ে থাকে তাহলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে লিডিংয়ের সম্পর্কটা কি? লিডিংয়ের সম্পর্কটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের বৈশিষ্ট্যের কারণে। যেহেতু ইন্ডাকটিভ সার্কিট কারেন্ট চলাচলের পথে বাধা সৃষ্টি করে, এই জন্য ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পেছনে থাকবে। কারেন্ট চলাচলের পথে যেহেতু বাধা সৃষ্টি করে, এই জন্য ভোল্টেজ কারেন্টকে বাধা দিবে, ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পেছনে থাকবে। এই ইন্ডাক্টর যেহেতু কারেন্ট চলাচলের পথে বাধা দিবে, আবারও বলতেছি এই ইন্ডাক্টরটা যেহেতু কারেন্ট চলাচলের পথে বাধা দিবে, এই জন্য এই ইন্ডাক্টরের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা এই কারেন্টকে 90 ডিগ্রি পেছনে ফেলে দিবে, 90 ডিগ্রি পেছনে রাখবে। মনে থাকবে? তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পেছনে থাকবে। ওকে, ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পেছনে থাকবে, এই কথাটা মনে রাখতে হবে। ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পেছনে থাকবে তার ক্ষেত্রে ইন্ডাকটিভ, পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পেছনে থাকবে। আচ্ছা, 90 ডিগ্রি পেছনে থাকবে, তাহলে ভেক্টর ডায়াগ্রামটা কেমন হবে? ভেক্টর ডায়াগ্রামটা হবে যেহেতু ভোল্টেজ ফিক্সড থাকতেছে, কারেন্টকে সে কম বেশি করে দিচ্ছে, এই জন্য ভোল্টেজকে আমি ফিক্সড রাখলাম দিয়ে কারেন্টকে 90 ডিগ্রি পেছনে করবে। পেছনে মানে হচ্ছে, পেছনে কথাটা একটু বুঝি, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে সেটা হচ্ছে পেছনে। ঠিক আছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরে সেটা হচ্ছে মাইনাস, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে সেটা হচ্ছে প্লাস। প্লাস মানে হচ্ছে তোমার লিড LEAD, আর মাইনাস মানে হচ্ছে ল্যাগ, LAG ল্যাগ। আচ্ছা, পেছনে থাকা মানে কি? আমরা তো সহজভাবেই বুঝি যে পেছনে থাকা মানে কি আমার থেকে পেছনে আছে, তার মানে কি আমার থেকে কম আছে। কম আছে মানে হচ্ছে মাইনাস অবস্থায় আছে। আর আমার থেকে সামনে আছে মানে কি লিডিং অবস্থা আছে। লিডিং মানে আমার থেকে সামনে আছে, সামনে মানে হচ্ছে প্লাস অবস্থায় আছে। তার মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে আমার ল্যাগিং, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হবে আমার লিডিং। তাহলে ঘড়ি কাঁটা এখন এইটার ঘড়ি কাঁটা কোন দিকে যাবে? এই দিকে যাবে, তাই না? তাহলে এই দিকে গেলে তাহলে ভোল্টেজ থেকে কারেন্ট কত ডিগ্রি? 90 ডিগ্রি পেছনে। এই মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 হলো, এই হচ্ছে আমাদের কারেন্ট। ওকে, ক্লিয়ার? ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পেছনে। এই ভেক্টর ডায়াগ্রামটা কিন্তু আমাদের অঙ্কন করা শেখা লাগবে। এখানে কিন্তু আমাদের প্রবলেম তৈরি হয়, এখানে আমাদের প্রবলেম তৈরি হয়। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে এই ভেক্টর ডায়াগ্রামটা এরকমভাবেও দেখা যায়। ভেক্টর ডায়াগ্রামটা এরকমভাবেও লেখা যায়। এখন আমরা তো পড়লাম যে ভেক্টর ডায়াগ্রাম তো এইটা, ল্যাগিং হলে তো এইটা পেছনে থাকতেছে, কিন্তু এটা যে আবার উপরে চলে গেল, তার মানে কি? তার মানে তুমি দেখো কারেন্ট কিন্তু
ঠিকই নিচে আছে, ভোল্টেজ কিন্তু ঠিকই উপরে আছে। এটা যে এরকম আছে, তুমি আস্তে আস্তে ঘোরাও দেখি, ঘোরালে কী হবে, এটাকে এইদিকে ঘোরাও দেখি, ঘোরালে দেখবে যে ভোল্টেজ এইদিকে চলে আসলো, কারেন্ট এইদিকে চলে আসবে, ভিএন এটা আই ঠিকই আগের পজিশনে চলে আসবে। এই জন্য এইখানে যে কারেন্ট দিছে এই কারেন্টটাকে দেখতে হবে, আমি কারেন্টটা কোন জায়গায় দিছি। তার মানে আমি এখানে যদি কারেন্ট দেই, এখানে আমি যদি ভোল্টেজ দেই, এটাও ঠিক আছে। এখানে আমি যদি ভোল্টেজ দেই, এখানে আমি যদি কারেন্ট দেই, এইটাও আমার ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের ওয়েভ ডায়াগ্রাম। এখন আমরা ভেক্টর ডায়াগ্রাম, এখন আমরা ওয়েভ ডায়াগ্রামটা দেখব। আশা করি ওয়েভ ভেক্টর ডায়াগ্রামের মধ্যে আর কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। আচ্ছা, ওয়েভ ডায়াগ্রামটা কেমন হবে? যেহেতু এই ইন্ডাক্টর সার্কিটের কারেন্টকে নাড়াচাড়া করতেছে, এর জন্য ভোল্টেজকে আমি ফিক্সড রাখতেছি। যেহেতু আবার বলতেছি, যেহেতু এই ইন্ডাক্টর কারেন্টকে নাড়াচাড়া করতেছে, কম বেশি করতেছে, এর জন্য ভোল্টেজকে আমি ফিক্সড রাখছি। এখন কারেন্টকে আমি কম বেশি করব। কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি থাকবে, পেছনে থাকবে। ঠিক আছে, 90 ডিগ্রি করো তো, কোনটা 90 ডিগ্রি হয় দেখো। এইটা যদি আমি অর্ধেক করি, এটা 90 ডিগ্রি, এটা আমার 90 ডিগ্রি। তাহলে সমান পরিমাণ আমি এখানে নিয়ে আসি। তাহলে পেছন থেকে শুরু হবে, কোন দিক থেকে? পেছন থেকে শুরু হবে। পেছন থেকে মানে কি? এখান থেকে শুরু হবে। এটা এখান থেকে আমাদের শুরু হলো। ঠিক আছে, দেখো বইয়ের মধ্যে বা বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এরকমভাবে জিনিসটা ড্র করছে, এরকমভাবে আছে। আর এখানে দেখা দিচ্ছে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। মূলত এইটা 90 ডিগ্রি পেছন থেকে শুরু হয়েছে। পেছন মানে কি? এইখান থেকে, পেছন থেকে শুরু হয়েছে। এই জন্য পেছন হচ্ছে নিচ থেকে শুরু হয়েছে, পেছন থেকে। এই পেছন থেকে শুরু হওয়ার কারণে এটা আমাদের চলে গেছে ভি, আর এটা আমাদের চলে গেছে আই। এইগুলো হচ্ছে আমাদের এই পিওর ইন্ডাকটিভ সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের ভেক্টর ডায়াগ্রাম, ওয়েভ ডায়াগ্রাম, দুইটা গেল। এখন এই যে ওয়েভ ডায়াগ্রাম যে অঙ্কন করছি, এখানে একটা লক্ষণীয় বিষয় দেখো, এখানে কিন্তু আমরা টি দিচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি টি দিচ্ছি, টি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা টি দিচ্ছি। এখন যে প্রত্যেকটা ক্ষেত্রে টি দিচ্ছি, টি মানে কি? টি মানে হচ্ছে সময়, সেকেন্ড, টাইম। ওকে, টি মানে হচ্ছে টাইম, সেকেন্ড। আচ্ছা, এখন যেহেতু এই ওয়েভটা সময়ের সাথে পরিবর্তনশীল, এই জন্য এখানে আমাকে টি দেওয়া লাগে, আমি টি দিয়ে থাকি। আর এইখানে আমাকে দিতে হবে হচ্ছে ভি এবং আই। আর এখানে এই অ্যারো চিহ্ন দিয়ে আমাকে দেখা দিতে হবে, ভি এবং অ্যারো চিহ্ন দিয়ে দেখা দিতে। তার মানে হচ্ছে উপরের দিকে আমার ভি আছে, উপরের দিকে আমার আইও আছে। দেখো, এটা উপরের দিকে উঠছে, এটা উপরের দিকে উঠছে। তাহলে এইখানে হচ্ছে আমার পিওর ইন্ডাকটিভ সার্কিট। পিওর ইন্ডাকটিভ সার্কিটের একটা বৈশিষ্ট্য হচ্ছে, পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার অপচয় শূন্য। পিওর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার অপচয়, পাওয়ার লস ইকুয়াল 0। পিওর ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য। আচ্ছা, এখন আমরা পিওর ক্যাপাসিটিভ সার্কিটটা দেখি। আচ্ছা, তার আগে একটু বলে দিই যে কথাটা আমি বলতেছিলাম যে পিওর ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় শূন্য। পাওয়ার অপচয় শূন্য হওয়ার মানে কি? আমরা তো পাওয়ারের সূত্র জানি পি সমান ভি আই কস থিটা, যদি সেটা সিঙ্গেল ফেজ হয়ে থাকে সেক্ষেত্রে। আচ্ছা, এইখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ছিল? 90 ডিগ্রি। এই থিটা মানে কি? অ্যাঙ্গেল। আচ্ছা, ভোল্টেজের মান ধরলাম আমি হচ্ছে ভি সমান ধরলাম হচ্ছে 5, আই সমান ধরলাম হচ্ছে 1, আর কস থিটা, তাহলে থিটার মান কত? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি। কস 90 মান কত? 0। তাহলে তুমি এখন বসাও 5 ইন্টু আই ইন্টু 0, 5 ইন্টু 1 ইন্টু 0। তাহলে কী হলো?
আলটিমেটলি এটা কিন্তু জিরোই হয়ে গেল, এর জন্য পিওর ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অফ হচ্ছে 0। একটা প্রমাণ আছে, প্রমাণটা দেখে নিই। প্রমাণটা আমি প্রমাণের দিকে আমি যাচ্ছি না, চেষ্টা করি শেখানোর জন্য, চেষ্টা চালা যাচ্ছি, দেখি কতটুকু পারি, তোমরা শুধু সাথেই থাকো। আচ্ছা, এগুলো হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিট। ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে চলে আসে। পিওর ক্যাপাসিটিভ সার্কিট, তাহলে পিওর ক্যাপাসিটিভ সার্কিট কীভাবে অঙ্কন করবো? এই একটা ক্যাপাসিটর দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে সি, এর আরআরই ভোল্টেজ হচ্ছে ভিসি, এর মধ্যে প্রবেশের হচ্ছে আই। আচ্ছা, পিওর ক্যাপাসিটিভ সার্কিট, তাহলে এটা হয়ে গেল আমাদের পিওর ক্যাপাসিটিভ সার্কিট, কারণ এইখানে শুধুমাত্র একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট হয়ে গেল। আচ্ছা, এই ক্যাপাসিটরের বৈশিষ্ট্য কি? ক্যাপাসিটর কি কাজ করে সার্কিটের মধ্যে? ইন্ডাক্টর যেমন কারেন্ট চলাচলের পথে বাধার সৃষ্টি করে, ওইরকমভাবেই ক্যাপাসিটর ভোল্টেজ চলাচলের পথে বাধার সৃষ্টি করে। ক্যাপাসিটর ভোল্টেজ চলাচলের পথে বাধার সৃষ্টি করে। ক্যাপাসিটর ভোল্টেজ চলাচলের পথে বাধা দিবে, এটা হচ্ছে ক্যাপাসিটরের বৈশিষ্ট্য। তাহলে ইন্ডাক্টরের বৈশিষ্ট্য গেলে কারেন্ট চলাচলের পথে বাধা দিবে, আর ক্যাপাসিটরের বৈশিষ্ট্য গেলে হচ্ছে ভোল্টেজ চলাচলের পথে বাধা দিবে। তার মানে এখন তাহলে আমরা এটাকে আগে আমরা করি, কি বলে, ওয়েভ ডায়াগ্রামটা দেখি আমরা। ওয়েভ ডায়াগ্রামটা কেমন হবে? আচ্ছা, এই যে ভোল্টেজ চলাচলের পথে বাধা দিচ্ছে, এই কারণে ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি আগায় থাকবে। তার মানে হচ্ছে লিডিং। ওকে, তার মানে হচ্ছে লিডিং। তাহলে ভোল্টেজ যেহেতু 90 ডিগ্রি আগায় থাকবে, আমরা ভোল্টেজকে রেফারেন্স ধরলাম, এখানে ভোল্টেজকে আমরা রেফারেন্স ধরলাম, তাতে আমাদের সমস্যা নাই, ভিসি। তাহলে ভোল্টেজ যদি আমরা যদি রেফারেন্স ধরি, তাহলে কারেন্টটা কী হবে? 90 ডিগ্রি কী হবে? 90 ডিগ্রি আগায় থাকবে। কোন দিকে যাবে তাহলে 90 ডিগ্রি? বলছিলাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে পজিটিভ, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা তো আমাদের ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি আগায় থাকতেছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ওয়েভ ডায়াগ্রাম। ভোল্টেজ থেকে 90 ডিগ্রি আগায় গেছে, এর জন্য এটাকে বলে আমাদের লিডিং পাওয়ার ফ্যাক্টর। এখন এটাকে তুমি যদি এইভাবে যদি ড্র করো, এটা হবে কিনা? এইটাও হবে। কেন এটা হবে? দেখো একই রকম, দেখো এইটাকে তুমি আলটিমেটলি ঘোরালে কিন্তু আলটিমেটলি তোমার এই ফিগারে কিন্তু চলে আসবে। এই জন্য ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি আগায় থাকবে, আগায় আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পিওর ক্যাপাসিটিভ সার্কিট, এবং এর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে লিডিং। ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর লিডিং, আর হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং। সেটা বুঝলাম, ল্যাগিং মানে পিছিয়ে থাকা, লিডিং মানে আগায় থাকা। যেহেতু ভোল্টেজ থেকে কারেন্ট আগায় থাকতেছে, এর জন্য এটা হচ্ছে লিডিং, আর ভোল্টেজ থেকে কারেন্ট পিছনে থাকার কারণে সেটা হচ্ছে ল্যাগিং। এখন এটার আমরা ভেক্টর ডায়াগ্রামটা দেখবো। ওয়েভ ডায়াগ্রামটা দেখলাম, এখন ওয়েভ ডায়াগ্রাম দেখি।
ক্যাপাসিটর একজন কোশ্চেন করছে যে ভোল্টেজকে, মেহেদি কোশ্চেন করছে যে ভোল্টেজকে কেন বাধা দিল, কারেন্টকে কেন বাধা দিল না। ক্যাপাসিটরের বৈশিষ্ট্য হচ্ছে সে ভোল্টেজকে রিসিভ করবে, ভোল্টেজকে সে, আমাদের বলি যে ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ক্যাপাসিটর সঞ্চিত হচ্ছে, চার্জ সঞ্চিত করতেছে, শক্তি সঞ্চিত করতেছে। তার মানে হচ্ছে ক্যাপাসিটর সে ভোল্টেজকে রিজার্ভ করে আর কারেন্টকে সে সহজেই যেতে দেয়। কারেন্টের সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই। ক্যাপাসিটরটা ওরকমভাবেই তৈরি করা হয়েছে। আর ইন্ডাক্টর যেহেতু পেঁচানো, এর জন্য সে কারেন্ট চলাচলের পথে বাধা সৃষ্টি করে, ভোল্টেজ সে সহজেই যেতে দেয়, ভোল্টেজের সাথে তার কোনো ধরনের সম্পর্ক নাই। ক্যাপাসিটর যেহেতু ভোল্টেজকে চার্জ করে রাখে, এর জন্য সে ভোল্টেজকে বাধা সৃষ্টি করে, কারেন্টকে সে সহজেই যেতে দেয়। আচ্ছা, এখন আমরা এইটাতে আবার 90 ডিগ্রি করি। যেহেতু 90 ডিগ্রি থাকবে, কত ডিগ্রি থাকবে? 90 ডিগ্রি থাকবে। কোথায় থাকবে? 90 ডিগ্রি আগায় থাকবে। কে আগায় থাকবে? কারেন্ট আগায় থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ভি। তাহলে 90 ডিগ্রি তুমি করো, এখান থেকে এতটুকু 90 ডিগ্রি হলে, তাহলে এখান থেকে এতটুকু 90 ডিগ্রি ধরলাম, এটা 90 ডিগ্রি করে নিলাম। তাহলে আগায় থাকবে মানে কি? আগায় থাকবে মানে প্লাস অবস্থায় থাকবে। এরকম ভাবে সে চলতে থাকবে। এইটাই হচ্ছে আমাদের কারেন্ট আই। বইয়ের মধ্যে এইভাবে ফিগারটা দেওয়া আছে, এরকমভাবে দেওয়া আছে ফিগারটা। মূলত যেহেতু 90 ডিগ্রি আগে আছে, তার মানে কি 90 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে। আমাদের এরিয়া হচ্ছে এখান থেকে, ধরো আমাদের এরিয়া হচ্ছে এখান থেকে শুরু করে এদিকে যেতে হবে, আমাদের এইদিকে যেতে হবে। এখন কেউ যদি এখান থেকে যদি শুরু করে, সে কি আমার আগে থেকে শুরু করবে, আমার পিছন থেকে শুরু করবে? সে কিন্তু এখান থেকে এইটা কিন্তু অতিরিক্ত সে যোগ করলো, কিন্তু এই অতিরিক্ত যোগ করে সে কিন্তু শুরু করছে। তার মানে হচ্ছে তোমার লিডিং মানে হচ্ছে যোগ করা, যেহেতু সামনে আগায় থাকবে মানে হচ্ছে সামনে প্লাস অবস্থা থাকবে, এর জন্য সে পেছন থেকে শুরু করতেছে, এখান থেকে সে শুরু করতেছে। এটা গেল হচ্ছে আমাদের পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েভ ডায়াগ্রাম। এখন পিওর ক্যাপাসিটিভ সার্কিট, এটার পাওয়ার অপচয় 0, পাওয়ার লস 0। কেন 0? দেখো এখানে অ্যাঙ্গেলের মান কত? অ্যাঙ্গেলের মান কিন্তু 90 ডিগ্রি। কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? যে কারেন্টের ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। হ্যাঁ, কারেন্টের ভোল্টেজের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে তুমি বসাও P সমান VI cos থিটা। থিটার মান কত? 90 ডিগ্রি। 90 cos 90 মান কত? cos 90 মান 0। এর জন্য পাওয়ার অপচয় 0। ওকে, তাহলে এটা গেলে হচ্ছে আমাদের পিওর ইন্ডাকটিভ সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিট আর রেজিস্টিভ সার্কিট। এখন পাওয়ার ফ্যাক্টর যে আমরা বললাম যে 3 প্রকার: ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর। রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, রেজিস্টিভ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এগুলো মনে রাখতে হবে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং পিএফ, যেটাকে সংক্ষেপে ল্যাগ বলা হয়। আচ্ছা, ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর হবে লিডিং, এটাকে সংক্ষেপে লিড বলা হয়। ওকে, আচ্ছা, এখন তোমাকে একটা সার্কিট দিল, এরকম ভাবে ধরো, এরকম ভাবে একটা সার্কিট দিল, এখন বলতেছে যে এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কি হবে। পাওয়ার ফ্যাক্টর তুমি বের করলে, ধরো যে পাওয়ার ফ্যাক্টর cos থিটার মান চলে আসলো তোমার হচ্ছে 0.8। এখন এই যে 0.8 যে দিলা, ম্যাথ করার ক্ষেত্রে আরো ক্লিয়ার হবো। এটা কি হবে? ল্যাগিং হবে, লিডিং হবে না ইউনিট হবে? এটা কিন্তু পাশে কিন্তু লিখে দিতে হবে, ল্যাগিং হবে নাকি লিডিং হবে নাকি ইউনিট হবে, এটা পাশে লিখে দিতে হবে। এটা কি সার্কিট? ইন্ডাকটিভ সার্কিট, ইন্ডাক্টর আছে। তাহলে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কি ল্যাগ না লিড? অবশ্যই ল্যাগ, তার মানে এখানে ল্যাগ আসবে। আবার যদি ক্যাপাসিটর যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর ধরা হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর cos থিটা আসলে 0.7। এখন এখানে তুমি কি দিবা?
ল্যাগ না লিড নাকি ইউনিটি কী দেবা এখানে? তাহলে এখানে সেম তোমাকে চিন্তা করতে হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কি? লিড, তার মানে এখানে হবে লিড। এই জিনিসগুলো বুঝে বুঝে তোমাদের করতে হবে। আর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। যেহেতু ইউনিটি মানে কি? ইউনিটি মানে হচ্ছে ওয়ান, ইউনিটি মানে হচ্ছে ওয়ান, ইউএনআইটিওয়াই, ইউনিটি মানে হচ্ছে ওয়ান, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে ওয়ান। তাহলে রেজিস্টিভ সার্কিট, ইন্ডাকটিভ সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিট, ইউনিটি, ল্যাগিং, লিডিং, পাওয়ার ফ্যাক্টর এবং ওয়েভ ডায়াগ্রাম, ভেক্টর ডায়াগ্রাম সম্পর্কে আমরা বুঝলাম, দেখলাম, শিখলাম। এখন আমরা আরও কিছু ডিসকাস করি। হ্যাঁ, ক্যাপাসিটর লিডিং, এটা আমরা পিওর অবস্থায় ডিসকাস করলাম। এখন আমরা দেখবো যে একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর, একটা রেজিস্টর, একটা ক্যাপাসিটর মিলে কী ধরনের আচরণ করে সেগুলো আমরা দেখব। এই একটা সার্কিট, এখানে একটা রেজিস্টর এবং একটা ইন্ডাক্টর সিরিজে সংযোগ করা হয়েছে। এই রেজিস্টরের আরআরই ভোল্টেজ হচ্ছে ভিআর, ইন্ডাক্টরের আরআরই ভোল্টেজ হচ্ছে ভিএর, টোটাল সাপ্লাই ভোল্টেজ হচ্ছে ভি, টোটাল সাপ্লাই ভোল্টেজ ভি। আচ্ছা, এই সার্কিটটা থেকে আমরা দুই ধরনের ত্রিভুজ অঙ্কন করতে পারি। একটা হচ্ছে ভোল্টেজ অ্যাঙ্গেল, ভোল্টেজ ট্রায়াঙ্গেল বা ভোল্টেজ ত্রিভুজ। দুই নম্বর হচ্ছে ইম্পিডেন্স ত্রিভুজ। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এই দুই ধরনের আমরা ট্রায়াঙ্গেল অঙ্কন করতে পারি। এই ট্রায়াঙ্গেল থেকে অনেক কিছু চলে আসবে। দেখো, তাহলে আগে আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা অঙ্কন করি। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা না, আগে আমরা ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা অঙ্কন করি। ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা অঙ্কন করি। দেখো, খুব সূক্ষ্মভাবে, এটা কিন্তু বোঝার জিনিস, মাথা ঠান্ডা করে একটু নজর দাও, সেগুলি সব ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আসো এটার ক্ষেত্রে, ধরো যে এইটা নাই, একটু আগে যে আমরা যে পিওর রেজিস্টিভ সার্কিট দেখলাম, এই পিওর রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট কিভাবে ছিল? একই ইনফেজে ছিল, তাই না? এর জন্য এটা দিয়ে দিলাম ভিআর, ইনফেজে ভিআর। এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ধরনের অ্যাঙ্গেল তৈরি হবে না, এই জন্য ইনফেজে দিয়ে দিলাম। কিন্তু যখনই আমি এই রেজিস্টর ওভার করে যখনই আমি এইখানে চলে আসলাম, এখন এই ইন্ডাক্টর পাওয়ার কারণে এখনই কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। আচ্ছা, তার আগে একটু দেখো, এই সার্কিটটা কি সিরিজ সার্কিট না? সিরিজ সার্কিটের মধ্যে আমরা জানি যে সিরিজ সার্কিটের মধ্যে হচ্ছে কারেন্ট থাকে হচ্ছে কনস্ট্যান্ট আর ভোল্টেজ কম বেশি হয়, ভোল্টেজ ভাগ হয়, আর কারেন্ট থাকে স্থির, কারেন্ট ফিক্সড থাকে সিরিজ সার্কিটের ক্ষেত্রে। এই জন্য আমরা আগে একটা কারেন্ট নিয়ে নিলাম আই, এই কারেন্টটা আমি দিয়ে দিলাম আই। এখন আসো এই ভিআর, ভিআর কোথায় যাবে? ভোল্টেজ এবং কারেন্ট একই ইনপুটে থাকবে। ভিআর, এখন আমি এখানে চলে আসলাম। এখানে আসার পরে কি হলো? এখানে কিন্তু কারেন্ট আর ভোল্টেজ একটা সম্পর্ক ক্রিয়েট হবে। এইখানের জন্য, এটার জন্য কিন্তু কারেন্ট আর ভোল্টেজ কিন্তু একই ইনফেজ,
এর জন্য এতটুকু আমি একই ইনফিনিটি দিলাম, এটা শুধুমাত্র রেজিস্টারের ক্ষেত্রে। কিন্তু যখনই ইন্ডাক্টর আসলো, ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজের সম্পর্ক কেমন ছিল? এরকম ছিল না? দেখো তো, এরকম ছিল। এটাকে আবার ঘোরা আমি আঁকাইছিলাম এরকম ভাবে, মনে আছে? একটু আগে দেখালাম এরকম ভাবে। তার মানে হচ্ছে এই যেহেতু আমি কারেন্ট লাইন আমার যেহেতু এইটা, তাহলে এটা থেকে এই 90 ডিগ্রি চলে আসবে, ঠিক 90 ডিগ্রি। দেখা যায় 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এটা কার মান? এটা হচ্ছে আমাদের VL এর মান, এটা হচ্ছে আমাদের VL এর মান। তাহলে এই VR এবং VL এই দুটো যোগ করলে কি পাবো আমরা? টোটাল ভোল্টেজটা পাবো। তাহলে টোটাল ভোল্টেজ কোনটা? এটা আমাদের টোটাল ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যবর্তীঙ্গের থিটা। এখান থেকে তাহলে আমরা কি কি পেতে পারি? তাহলে এটা পেলাম আমি হচ্ছে VR, এটা পেলাম VL, এটা পেলাম হচ্ছে আমি টোটাল ভোল্টেজ V। এখান থেকে দেখো এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা জানি যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। অতিভুজ কি? ভি স্কোয়ার। লম্ব কি? লম্ব হচ্ছে VL স্কোয়ার। ভূমি কি? ভূমি হচ্ছে ভি স্কোয়ার VR স্কোয়ার। এটা আচ্ছা, এতটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে কিনা? তো এটা কিন্তু হচ্ছে আমাদের ভোল্টেজ ট্রায়াঙ্গেল থেকে আমরা এইভাবে একটা সম্পর্ক বের করতে পারি। ম্যাথ করার সময় কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ম্যাথ করার সময় কিন্তু এইগুলো কাজে লাগবে আমাদের, এগুলো কাজে লাগবে ম্যাথ করার সময়। আচ্ছা, এখন আমরা ইম্পিডেন্স ত্রিভুজটা অঙ্কন করি। ইম্পিডেন্স মানে হচ্ছে বাধা। ইম্পিডেন্স মানে কি? ইম্পিডেন্স মানে হচ্ছে বাধা, মানে সার্কিটের যতগুলো বাধা আছে সমস্ত বাধাগুলো সম্মিলিতকে বলা হচ্ছে ইম্পিডেন্স। তাহলে সার্কিটের এই সার্কিটে কয় ধরনের বাধা আছে? দুই ধরনের, একটা হচ্ছে রেজিস্টিভ বাধা, একটা হচ্ছে ইন্ডাকটিভ বাধা। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স জনিত যে বাধা সেটাকে বলা হচ্ছে XL, আর রেজিস্টিভ বাধাকে বলা হচ্ছে R, সেটাকে আমরা জানি। আর এখানে যে টোটাল সার্কিটে যে বাধাটা হবে সেই বাধা হচ্ছে এই টোটাল সার্কিটের যে ইম্পিডেন্স সেটা হচ্ছে Z। এটারই কপি, এটা শুধুমাত্র এই প্যারামিটারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি কি বের করতে পারি? এখানে আমি অতিভুজ লম্ব ভূমি ফেলে দিই, দেখি কি হয়। অতিভুজ কি? অতিভুজ Z স্কোয়ার ইকুয়াল লম্ব XL স্কোয়ার প্লাস R স্কোয়ার। তার মানে হচ্ছে Z স্কোয়ার ইকুয়াল R স্কোয়ার প্লাস XL স্কোয়ার। এটাকে আবার লেখা যায় Z সমান √R স্কোয়ার প্লাস XL স্কোয়ার। এইভাবে লেখা যায় √R স্কোয়ার প্লাস XL স্কোয়ার। যদি একটা সার্কিটের মধ্যে এই প্যারামিটারগুলো যদি দেওয়া থাকে তাহলে যে কোনো দুইটা প্যারামিটার থাকলে আরও একটা অটোমেটিক আমি বের করতে পারবো। আচ্ছা, এখন এইটার মধ্যে আসি। এই ইম্পিডেন্সটা কি? এই ইম্পিডেন্সটা কিন্তু হচ্ছে, দেখো এই ইম্পিডেন্সের সার্কিটের টোটাল ইম্পিডেন্স Z। আর এই ভোল্টেজটা কি? এই ভোল্টেজটা হচ্ছে সার্কিটের টোটাল ভোল্টেজ হচ্ছে V। তাহলে সার্কিটের যদি টোটাল ভোল্টেজ V হয়ে থাকে, সার্কিটের টোটাল কারেন্ট যদি I হয়ে থাকে, তাহলে সার্কিটের টোটাল ইম্পিডেন্স Z বের করতে পারবো না? অবশ্যই পাবো। তার মানে কি? Z সমান, আমরা জানি কি V সমান IR। তাহলে এই R যেটা একটা বাধা, এই R এর জায়গায় ইম্পিডেন্স চলে আসবে, তাহলে V সমান IZ এটা চলে আসবে। তাহলে এখানে বসা দিই V সমান কি? IZ স্কোয়ার ইকুয়াল VL সমান কি? IXL স্কোয়ার প্লাস VR সমান কি? IR স্কোয়ার। দেখো উভয় পক্ষে কিন্তু I কমন নিয়ে কাটা যায় কিন্তু। তাহলে এখানে বাকি থাকবে কি? বাকি থাকবে হচ্ছে Z স্কোয়ার ইকুয়াল XL স্কোয়ার প্লাস
আর স্কোয়ার, তার মানে এখানে আসে, তার মানে হচ্ছে এইভাবে সাজানো যায় জেড স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার। এইভাবে আমরা বের করতে পারি জেড সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স এল স্কোয়ার, এটা করা যায়। আচ্ছা, এখন যদি এই সব কিছু মান দেওয়া আছে, এখান থেকে আমাকে বলতেছে এই সার্কিটের মান দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এখান থেকে আমাকে বলছে পাওয়ার ফ্যাক্টর বের করো। পাওয়ার ফ্যাক্টর মানে কি কস থিটা, তার মানে কি এই যে থিটাটা আছে এই থিটার মান বের করতে হবে। এই থিটা আমি কীভাবে বের করতে পারি সেটা আমরা একটু দেখি। এই থিটাটা আমি কতভাবে বের করতে পারি সেটা এখন আমরা দেখি। ট্যান থিটা, কস থিটা, সাইন থিটা, তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু থিটা আছে। আর পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে পিএফ পাওয়ার পিও ডাব্লিউ ইআর এফ এ সি ই পাওয়ার। পাওয়ার ফ্যাক্টর মানে কিন্তু কস থিটা, পাওয়ার ফ্যাক্টর মানে কস থিটা। তার মানে কোনো রকম যদি আমরা এই থিটাটা যদি বের করতে পারি তাহলে আমরা কস থিটাটা বের করতে পারতেছি। তবে থিটা আমরা তিন রকম বের করতে পারি, ট্যান দিয়ে, কস দিয়ে, সাইন দিয়ে। কস দিয়ে বের করতে কিন্তু নর্মালি পাওয়ার ফ্যাক্টর বের হয়ে যাচ্ছে, ট্যান আর সাইনটা বের করতে আমরা পারবো। এখন দেখো এখান থেকে কীভাবে বের করতে, ট্যান সমান কি জানি আমরা, লম্ব ভাগ ভূমি, লম্ব কোণটা ভিএল আর ভূমি কোণটা ভিআর। যদি সার্কিটের ভিএল এবং ভিআর এর মান যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা ট্যান থিটা এটা বের করতে পারবো। এখানে একটা মান বের তাহলে পরবর্তী বের করতে পারবো থিটা সমান ট্যান ইনভার্স ভিএল বাই ভিআর। এখান থেকে আমি অ্যাঙ্গেলটা বের করতে পারবো। এই অ্যাঙ্গেলটা পরবর্তীতে এই কসের এখানে বসা দিলে আমার পাওয়ার ফ্যাক্টর একটা চলে আসলো। তাহলে আমি ট্যান দিয়েও যদি আমার সার্কিটের ভোল্টেজ এবং কী বলে ভিআর এবং ভিএল এর মান যদি দেওয়া থাকে সেখান থেকে আমি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো। একটা গেল। 2 নম্বরে আসো, সাইন দিয়ে, সাইন লম্ব ভাগ অতিভুজ, লম্ব কি ভিএল, অতিভুজ কি ভি। সার্কিটে যদি ভিএল যদি দেওয়া থাকে আর টোটাল ভোল্টেজ যদি দেওয়া থাকে এখান থেকে তুমি থিটা মানটা বের করতে পারবে। এই একটা গেল। আবার কস থিটা, ভিআর ভাগ ভি, কস থিটা সমান ভিআর ভাগ ভি, ভূমি ভাগ অতিভুজ, কস থিটা সমান কি ভূমি ভাগ অতিভুজ। এখান থেকে কস থিটা বের করা যাবে। তোমার সার্কিটের ধরো যে এই ভিআর এর মানটা দেওয়া আছে, ভিআর মানে কি, ভিআর মানে হচ্ছে এই রেজিস্টরের মানটা দেওয়া আছে, ঠিক আছে, বুঝিও কিন্তু বিষয়টা। একটা ম্যাথের থিওরি আমি চিন্তা করি, এই রেজিস্টরের মানটা, রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ এই ভিআর এর মানটা আমার দেওয়া আছে এবং আমার সার্কিটের তোমার কী বলে সার্কিটের টোটাল পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে, এই পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে। এখন যদি বলে যে সার্কিটের টোটাল ভোল্টেজ কত, সেই ভোল্টেজ বের করো, সেটা নর্মালি আমি এই ইকুয়েশন দিয়ে, অর্থাৎ এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল দিয়ে আমি সরাসরি এই ভি এর মানটা বের করতে পারবো। কেন, এই সার্কিট, এই পাওয়ার ফ্যাক্টর, সার্কিটের টোটাল পাওয়ার ফ্যাক্টর, যেহেতু এটা টোটাল সার্কিটের ইম্পিডেন্স ত্রিভুজ, সরি টোটাল সার্কিটের ভোল্টেজ ত্রিভুজ, এর জন্য এই যে পাওয়ার ফ্যাক্টর যেটা বের হবে এই পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে সার্কিটের টোটাল পাওয়ার ফ্যাক্টর, সার্কিটের ভিআর মান দেওয়া আছে, এই সার্কিট টোটাল ভোল্টেজ আমি এমনিই বের করতে পারবো। সিমিলারলি এখান থেকে আমি বের করতে পারবো ট্যান থিটা, ট্যান লম্ব বাই ভূমি, লম্ব কোণটা, লম্ব হচ্ছে এক্স এর, ভূমি হচ্ছে আর, এইখান থেকে আমি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি। আবার সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এক্স এর, অতিভুজ হচ্ছে জেড, এখান থেকে আমি পাওয়ার ফ্যাক্টর বের করতে পারি। আবার কস থিটা, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আর, অতিভুজ হচ্ছে জেড, এখান থেকে আমি পাওয়ার ফ্যাক্টরটা বের করতে পারি। একই রকমভাবে আমার যদি সার্কিটের টোটাল ইম্পিডেন্স যদি দেওয়া থাকে, পাওয়ার ফ্যাক্টর যদি দেওয়া থাকে, তাহলে আমি এখান থেকে এই যে আর এর মানও বের করতে পারবো, সার্কিটের এক্স এল এর মানও বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আজকে তাহলে আর বেশি কিছু করাবো না, আজকে এতটুকুই থাক। আগামী দিনে আমরা একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর দিয়ে দেখবো, এই ডায়াগ্রাম দেখবো, আবার একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটর দিয়ে আমরা ডায়াগ্রাম দেখবো, এরপর আমরা ম্যাথ চলে যাবো। তাহলে এবং আরসি সার্কিট এবং আরএলসি সার্কিটের এই সমস্ত ডায়াগ্রাম দেখবো, এখান থেকে আমি ডিটেলস এগুলো আলোচনা করব। এইগুলো আমার কেন কাজে লাগবে, এইগুলো আমার কাজে লাগবে এই কারণে যে পরীক্ষার মধ্যে সিম্পল ম্যাথ দেয়, ম্যাথ কিন্তু বেশি বড় দেয় না, সিম্পল ম্যাথ দেয় কিন্তু বেসিক থেকে দেয়, আর এইগুলো হচ্ছে আমার বেসিক। এইগুলো আমি যদি জানতে পারি
তাহলে কিন্তু আমি ম্যাথ সমাধান করতে পারবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিন আর একটা নতুন ক্লাস নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।